অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাশেদ খান। কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব, বলছেন হাসনাত। এদিকে ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা। সরকারের অনুমতি ছাড়া ভোজ্য তেলের দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো। জানাবো পিলখানার ট্র্যাজেডি, প্রতিবেদনে উঠে এসেছে যেসব স্পর্শকাতর অজানা তথ্য। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়া যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাশেদ খান। বড় দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এজন্য তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কথা জানান তিনি। পোস্টে রাশেদ খান লিখেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত বেগে আসা ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারত। মহান আল্লাহর দরবারে লাখো করে শুকরিয়া। কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব, বলছেন হাসনাত। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কেউ আমাদের পাথর মারলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। কেউ গালি দিলে সালাম দেব, কেউ সমালোচনা করলে হাসি মুখে মেনে নিব, বাকিটা আল্লাহর হাতে। আপনারা বিভেদে যাবেন না। হাসনাত আব্দুল্লাহ বলেন, কেউ গুলি করলে গুলি খাবো, কিন্তু কর্মীকে রেখে পালাইয়া যাবো না। রাস্তার মধ্যে কর্মী নামাইয়া গত ১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি। তিনি বলেন, মানুষের কাছে শুনি আমি নাকি ৫০০ ভোট পাবো। ৯ মাসে একটি নতুন দল যদি বাপদাদার পরিচয় ছাড়া ৫০০ ভোট পায়, এটাও অনেক বড় বিষয়। আমি খেটে খাওয়া মানুষের সন্তান, আমার বড় বংশ নেই, টাকা পয়সা নেই, বিদেশে পড়াশোনা করি নেই। আপনাদের মধ্য থেকে আমি উঠে এসেছি। এনসিপির এই নেতা বলেন, যারা নির্বাচন আসলে ফটো সেশন করতে, নানা অভিনয় করতে, তাদেরকে চিনে রাখুন, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করুন, তাদের অতীত ও বর্তমান কর্মকাণ্ডের দিকে সজাগ দৃষ্টি রাখুন। দেখবেন আপনাদের চোখেই সব ধরা পড়বে। গত ১৭ বছরের রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাস্তায় কে ছিল আমরা দেখেছি। বিএনপির অনেক নেতাকর্মীকে রাস্তায় দেখেছি। যারা আন্দোলনের মাঠে ছিল না, তারাই এখন বড় বড় কথা বলে, মানুষকে আওয়ামী লীগ ট্যাগ লাগায়। ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা। সরকারের অনুমতি ছাড়া ভোজ্য তেলের দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো। কোনো ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এবার এক লাফে লিটারে বাড়ানো হয়েছে ৯ টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। ভোক্তা সংশ্লিষ্টরা বলছেন, আগাম ঘোষণা ছাড়া এভাবে কূটকৌশল দাম বাড়ানো চরম অন্যায়। সরকারের সংশ্লিষ্টদের উচিত বিষয়টি খতিয়ে দেখা। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিলেন ভোজ্য তেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং সরকারের সংশ্লিষ্টরা। কোম্পানিগুলোর দাবি, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, তাই সরকারকে অবহিত করেই দাম বাড়ানো হয়েছে। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ব্যবসায়ীরা আবেদন করেছে, কিন্তু দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। গতকাল রাজধানীর কাঁঠালবাগান, কারওয়ান বাজার, মোহাম্মদপুর সহ কয়েকটি বাজারে ঘুরে দেখা গেছে, রূপচাঁদা, তীর, পুষ্টি, ফ্রেশ সহ প্রায় সব ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল বাড়তি দরে বিক্রি হচ্ছে। নতুন করে বাজারে আসা ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়। এছাড়া বোতলজাত প্রতি লিটার ১৯৮ টাকায় নির্ধারণ করা হয়েছে। বোতলজাত প্রতি লিটার এতদিন ১৮৯ টাকা দরে বিক্রি হয়েছিল। তবে ১ ও ২ লিটারের নতুন দরের বোতল এখনো পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হয়নি। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দাম বাড়ানো হয়েছে কিনা জানা নেই, তবে ব্যবসায়ীরা কয়েকদিন আগে দাম বাড়ানোর জন্য চিঠি দিয়েছেন। এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। সরকারের অনুমতি ছাড়া দাম কিভাবে বাড়ানো হয়েছে সেই বিষয়ে আগামীকাল খোঁজ নেওয়া হচ্ছে। গত অক্টোবরেও সরকারের অনুমতি ছাড়া ভোজ্য তেলের দাম বাড়িয়েছিল কোম্পানিগুলো। তখন বাণিজ্য উপদেষ্টা সাফ জানিয়ে দেন, এভাবে দাম বাড়ানোর সুযোগ নেই। পরে দর বাড়ানো থেকে সরে আসেন ব্যবসায়ীরা। পিলখানার ট্র্যাজেডি, প্রতিবেদনে উঠে এসেছে যেসব স্পর্শকাতর অজানা তথ্য।
পিলখানা হত্যাকাণ্ডে দীর্ঘ 16 বছরের অপেক্ষার পর সেই লোমহর্ষকের পেছনের ঘটনার সামনে এলো স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে। তাদের প্রতিবেদনে উঠে এসেছে স্পর্শকাতর অনেক অজানা তথ্য। কারা ছিলেন এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা, কারা ঘটনা জানতেন অথচ কিছুই বললেন না, আর কেনই বা সত্য চাপা পড়েছিল, বিশদ বিবরণ উঠে এসেছে প্রধান উপদেষ্টার কাছে রোববার জমা দেওয়া 400 পৃষ্ঠার এই প্রতিবেদনে। এই তদন্ত প্রতিবেদনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি ও সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস সহ আওয়ামী লীগের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, বিডিআর, এমনকি তৎকালীন মিডিয়ার কয়েকজন সহ প্রভাবশালী অর্ধশতাধিক ব্যক্তির নাম উঠে এসেছে তদন্তে। নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রমতে একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে যখন রাজনৈতিক সিদ্ধান্ত, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং গোয়েন্দা ব্যর্থতার জাল একে অপরকে শক্তভাবে জড়িয়ে ধরে। এই জালের কেন্দ্রবিন্দুতে কারা ছিলেন সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে কমিশন স্পষ্ট করে অর্ধশতাধিক ব্যক্তিকে অভিযুক্ত ঘোষণা করেছে। প্রতিবেদনে রাজনৈতিক অভিযুক্তদের তালিকার শীর্ষে রয়েছেন শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলুর রহিম কলিম, সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, মোহাম্মদ কামরুল ইসলাম, ওয়ারেসাত হোসেন বেলাল, মাহবুবা গিনি সহ আরও কয়েকজন। প্রতিবেদনে বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সেনা প্রধান জেনারেল মঈনুল আহমেদ, সাবেক সেনা বাহিনীর নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল এস.এম. জিয়াউর রহমান সহ আরও অনেকে। প্রতিবেদনে বলা হয়েছে, এই হত্যাযজ্ঞে সরাসরি শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। তিনি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার লক্ষ্যে এবং ভারতীয় স্বার্থ রক্ষায় এই হত্যাযজ্ঞে সায় দিয়েছিলেন। ফজলে নূর তাপসের বিরুদ্ধে অভিযোগ, তিনি এই হত্যাযজ্ঞের প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছেন। বিদ্রোহীদের সঙ্গে তিনি একাধিক বৈঠক করেছেন। এছাড়া জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজমের বিরুদ্ধে উল্লেখ করা হয়েছে, তারা সাদা পতাকা নিয়ে ভেতরে গেছেন, বেরিয়ে এসেছেন, তারা বাইরে এসে সত্য চেপে গেছেন। পিলখানার ভেতরে অ্যাম্বুলেন্স পাঠিয়ে হত্যাকারী পালাতে সহায়তা করেছেন। লাশ গুম, লুটপাট, প্রহসনমূলক অস্ত্র সমর্পণে সহায়তা সহ 13টি অভিযোগ আনা হয়েছে তারা দুজনের বিরুদ্ধে। তারা বিডিআর ডিজি সহ অন্য কর্মকর্তাদের লাশ দেখে এলেও বাইরে তা প্রকাশ করেনি, এমন অভিযোগে আনা হয়েছে প্রতিবেদনে। সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনা হয় প্রহসনমূলক অস্ত্র সমর্পণের মাধ্যমে অপরাধ সংগঠনের সুযোগ করে দেওয়া। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের 2 সাবেক এমপি ওয়ারেসাত হোসেন বেলাল ও মাহবুবা গিনির 25 ফেব্রুয়ারি বিডিআর সদস্যদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য 4 নম্বর গেটে যান। পরে তারা পিলখানায় ভেতরে যান। হত্যাকারীদের সঙ্গে বৈঠকের নামে ওই দিন বিকালে তারা সামরিক অভিযান বাধাগ্রস্ত করেছেন। শেখ সেলিমের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিডিআরের বিদ্রোহী একটি গ্রুপ 13 ফেব্রুয়ারি তার সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকে বিডিআর সদস্যদের শেখ সেলিম পরামর্শ দেন বিডিআর অফিসারদের জিম্মি করার। সাবেক এমপি আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় বাধাগ্রস্তের অভিযান আনা হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের বিষয়ে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ আনা হয়। শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি সেনা অভিযান চালানোর বিপক্ষে অবস্থান নিয়ে অফিসারদের হত্যার সুযোগ করে দিয়েছেন। র্যাব যখন পিলখানায় প্রবেশ করতে চায় তখন তিনি তাদের বাধা দেন। মতিয়া চৌধুরী, মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগ নেতা তোরাব আলী ষড়যন্ত্র বাস্তবায়নে সহযোগিতা করেছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। তোরাব আলীর ছেলে লেদার লিটন হত্যাকারীদের সঙ্গে সহায়তা, মিছিল নিয়ে পিলখানায় প্রবেশ এবং হত্যাকারীদের অনেককেই সঙ্গে নিয়ে এসে পালাতে সহযোগিতা করে বলে অভিযোগ করা হয় প্রতিবেদনে। বিডিআর হত্যাকাণ্ডের পরই বাহিনীটির ডিজি হিসাবে দায়িত্ব নেন লেফটেন্যান্ট জেনারেল মইনুল। তার সময় অস্বাভাবিকভাবে বিডিআর সদস্যদের মৃত্যু হয়েছে। ব্যারিস্টার তাপস হত্যা চেষ্টার ভুয়া মামলায় তিনি অফিসারদের ডিজিএফআই এর হাতে তুলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তার সময় অস্বাভাবিকভাবে বিডিআর সদস্যদের মৃত্যু হয়েছে। ব্যারিস্টার তাপস হত্যা চেষ্টার ভুয়া মামলায় তিনি অফিসারদের ডিজিএফআই এর হাতে তুলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দির বিরুদ্ধে অভিযোগ, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাস্থলে তিনি গিয়েছিলেন, তবে বিদ্রোহের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে আওয়ামী লীগের সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করে সামরিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাকিম আজিজের বিরুদ্ধে চেইন অব কমান্ড ভাঙা সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। সামরিক অভিযান না করে 46 ব্রিগেডকে নিয়ে কিছু হটে আসার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম চৌধুরী 44 রাইফেলসের অধিনায়ক ছিলেন। তিনি ষড়যন্ত্রের সবকিছু জানতেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তিনি শেখ সেলিমের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন বিডিআর এর বিদ্রোহীদের। বিডিআর জেনারেল মাহমুদ হোসেন, ব্যারিস্টার তাপস হত্যাচেষ্টা মামলায় অফিসারদের ফাঁসানোর নেপথ্যে তার সক্রিয়তার কথা উল্লেখ করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সারওয়ারের বিরুদ্ধেও তাপস হত্যাচেষ্টা মামলায় সেনা কর্মকর্তাদের ফাঁসানোর অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিদ্রোহ শুরুর পরপরই ডিজিবিডিআর মেজর জেনারেল শাকিল আহমেদ শেখ হাসিনাকে ফোন করে উদ্ধার অভিযানের অনুমতি চেয়েছিলেন। তিনি পরিস্থিতি জানার পরে সৈন্য পাঠানোর ইঙ্গিত দিলেও দ্রুত কোনো পদক্ষেপ নেননি। এই বিলম্ব বিদ্রোহীদের সাহস বাড়িয়েছে এবং ভেতরের অফিসাররা প্রতিরোধের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। তদন্ত প্রতিবেদনে 2009 সালে গঠিত সেনার তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটির প্রধানদের দায়হীন তদন্তের বিরুদ্ধে বলা হয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনটি বেশ বড়। এটি এখনো পুরোপুরি পড়া সম্ভব হয়নি। মন্ত্রণালয় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। প্রতিবেদনে যেসব সুপারিশ করা হয়েছে তা পড়ার পর অবশ্যই বাস্তবায়ন করা হবে। প্রতিবেদনে ভারতের সম্পৃক্ততার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো প্রতিবেদন না পড়ে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।